অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে মিলন শহর থেকে গ্রামে ফিরছিল। এই বেটেপুর গ্রামেই মিলনের বাড়ি। মিলন ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 10টা বাজে। গ্রামের লোকদের কাছে রাত 10টা মানে গভীর রাত, তাই তো রাস্তায় কোনো মানুষের ছায়াও চোখে পড়ছিল না। চারিদিকে স্তব্ধ পরিবেশ। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাস্তায় একা পথে চলতে মিলনের খুব ভয় করছিল। সে হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছে। তখনই কেউ একজন মিলনের নাম ধরে ডাকল, মিলন। হঠাৎ এত রাতে কারো ডাক শুনে মিলন চমকে পিছে ঘুরে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। হঠাৎই জলার পানি নড়ে উঠল এবং জলা থেকে কিছু একটা উঠে আসলো, যা দেখে মিলন ভয়ে চিৎকার করে উঠল। সেই রাতের পর থেকে মিলনকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঠিক পরের দিন রাতে রতন নামের একটা ছেলে রাতে ঘুমাচ্ছিল। সে স্বপ্নের মধ্যে খুব কুৎসিত একটা ছেলেকে দেখে। ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে যায়। রতন ভয়ে তার আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল সে তার ঘরেই আছে। যা বাবা, খুব খারাপ স্বপ্ন দেখেছি। এত কুৎসিত চেহারার আবার কোনো মানুষ হয় নাকি? বেটেপুর গ্রামে সন্ধ্যায় হাট বসত। রতন হাট থেকে কেনাকাটা করে রাতের বেলা জলার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। ভয়ে রতনের গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। অকারণে ভয় পাওয়ার মতো ছেলে রতন নয়। রতনের মনে হচ্ছিল তার পিছু পিছু অদৃশ্য কেউ একজন আসছে। রতন পিছন ঘুরে তাকালো, কিন্তু সে তার পিছনে কাউকেই দেখতে পেল না। যখনই সে চিন্তামুক্ত হয়ে সামনের দিকে তাকালো, কিছু একটা দেখে ভয়ে সে চিৎকার করে উঠল। সেই রাতের পর থেকে রতনকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঠিক তার পরের দিন রাত 10টায় বাঁধন নামের একটি ছেলে ঘুমের মধ্যে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, বাঁধন, বাঁধন, আমার কাছে এসো। আমি জলার পাশে তোমার জন্য অপেক্ষা করছি। বাঁধন বিছানা থেকে উঠে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায়। বাঁধনের বাবা অবাক হয়ে দেখতে থাকেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কোথায় যাচ্ছ বাবা? বাঁধন ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে জলার পাশে চলে যায় সে, এবং সেই রাতে আর বাড়ি ফিরে আসে না সে। পরদিন সকালবেলা গ্রামের লোকেরা জলার পাশে বাঁধনের অর্ধেক খাওয়া লাশ খুঁজে পায়। লাশটা দেখে মনে হচ্ছিল ধারালো নখ দিয়ে চিরে চিরে লাশটা কেউ খেয়েছিল। এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ে। তারা কেমন করে এই বিপদ থেকে মুক্তি পাবে সেটা তারা বুঝতে পারছিল না। মিলন, রতন এবং বাঁধনের পরিবারের সদস্যরা তারা জানান প্রত্যেকেই আগের রাতে স্বপ্নে খুব কুৎসিত এবং ভয়ানক কাউকে দেখে চিৎকার করে উঠেছিল। আর তার পরের দিনই রাতের বেলা জলার পাশে ওদের এমন নির্মম এবং হৃদয় বিদারক ঘটনা ঘটে। আরও আশ্চর্যজনক ঘটনা হলো, যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই যথেষ্ট সুদর্শন যুবক। গ্রামবাসীদের মনে অনেক ভয় কাজ করতে লাগলো।
এমনি করে বেশ অনেক দিন কেটে যায়। একদিন চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে তপু আসলো। পড়াশোনার জন্য তপু বেশ অনেক বছর কানাডা ছিল। পড়াশোনা শেষ করে এখন সে গ্রামে ফিরে এসেছে। তার ছোট ভাই দীপু এবং চেয়ারম্যান সাহেব গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে তপুকে জানালো। সব শুনে তপু হেসে বলল, সত্যি তোমরা পারো বটে। পৃথিবী কত দূর এগিয়ে গেছে, আর তোমরা এখনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। দাদা, কুসংস্কার নয়, আমরা যা বলছি সত্যি কথা বলছি। তাই নাকি? সত্যি হলে তো আরো ভালো। রহস্যজনক ভূতের কাণ্ডর মুখোমুখি হব, সত্যতা যাচাই করার জন্য সুযোগ পাবো। বাবা তবু, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, গ্রামের হালচাল তুমি বোঝো না, তাই হয়তো গ্রামের এত বড় দুর্ঘটনাকেও তুমি হালকা করে দেখছো, কুসংস্কার মনে করছো। কিন্তু বাবা, আমরা তোমার ভালোর জন্যই বলছি, তুমি একটু সাবধানে থেকো। সন্ধ্যার পর বাড়ির বাইরে যেও না। বাবা, আমি বুঝতে পারছি না তোমরা বিষয়টি এত জটিল করে কেন দেখছো। হতে পারে মিলন আর রতন জরুরি কাজে গ্রামের বাইরে গেছে, আর বাঁধন কোনো হিংস্র জীবজন্তুর পাল্লায় পড়েছিল, তাই হয়তো ওকে চিড়ে খাওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা আমাকে নিয়ে এত ভেবো না। আমি সন্ধ্যার পর বাড়ির বাইরে যাব না, ঠিক আছে? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। গ্রামের সব পুরুষেরা তাদের বাড়ি ফিরে যায়। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয়। পুরো গ্রাম নীরব স্তব্ধ হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে তপু তার ঘরে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর দীপু তপুর রুমে যায়। দীপুকে দেখে তপু কিছুটা অবাক হয়ে বলে, কিরে, কিছু বলবি? আমি তোমার সাথে ঘুমাবো দাদা। দীপুর কথার উত্তরে তপু কিছুই বলল না। দীপু চুপচাপ তপুর পাশে গিয়ে একসাথে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দীপু তপুর হাতের সাথে তার হাত শক্ত করে বাঁধল। তপু অবাক হয়ে বলল, আরে দীপু, কি করছিস তুই? ঘুমের মধ্যে যেন তুমি বা আমি ঘরের বাইরে না চলে যাই, এজন্য হাত বেঁধে রাখছি। এছাড়া আর কোনো উপায় নেই দাদা। তোদের এমন বাড়াবাড়ি আমার কিন্তু অসহ্য লাগছে। মনে হচ্ছে তোদের যন্ত্রণায় আমি আর এই গ্রামেই থাকতে পারবো না। দীপুর কথা শুনে তপু খুবই বিরক্ত হয়। রাগে গা তার শিরশির করছিল, কিন্তু আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল। রাত যখন ঠিক 10টা বাজল, তখন তপু ঘুমের মধ্যে ছটফট করছিল। তপু ঘুমের মধ্যে শুনতে পেল কেউ তার নাম ধরে ডেকে বলছে, তপু, তপু, জলার পাশে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তপু চমকে ঘুম থেকে উঠে বসল। তার আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সে রুমেই আছে। তার ছোট ভাই দীপু পাশেই ঘুমাচ্ছে। আমি স্পষ্ট শুনলাম কেউ আমাকে ডাকলো। এটা কি স্বপ্ন ছিল নাকি হ্যালুসিনেশন? এতটা দুর্বল হৃদয়ের মানুষ তো আমি নই। তপু কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। নানান চিন্তা তপুর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তপু আবারও বিছানায় শুয়ে যায়, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। সে খুব ছটফট করছিল, কিছুতেই তার মন শান্ত হচ্ছিল না। হঠাৎ তপু রুমে কারো উপস্থিতি অনুভব করে চমকে উঠল, কিন্তু চোখে কাউকে দেখতে পেল না। মনে হলো কেউ একজন তপুর কানের কাছে ফিসফিস করে বলছে, তপু তাড়াতাড়ি এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তপু খুব আশ্চর্য হয়ে ভাবতে লাগলো তার সাথে হচ্ছেটা কি।
কে তার জন্য অপেক্ষা করছে, আর কেনই বা অপেক্ষা করছে? পুরো ঘটনা তপুর কাছে রহস্যজনক মনে হলো। না না, এভাবে আর চুপ করে বসে থাকা যায় না। আমাকে জানতেই হবে জলার পাশে কে আমার জন্য অপেক্ষা করছে, আর এত রাতে কেনই বা আমাকে ডাকছে। তপু ধীরে ধীরে তার হাতের বাঁধন খুলে ফেলল, তারপর আস্তে আস্তে বাড়ির বাইরে চলে গেল। নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে জলার দিকে যাচ্ছিল। পুরো রাস্তা আমাবস্যার ঘন অন্ধকারে ঢাকা পড়ে আছে। চারিদিকে নীরব নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে দু একটা ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাস্তায় কোনো পশু পাখিরও দেখা মিলছে না। এমন ভুতুড়ে পরিবেশ দেখেও তবু একটু ভয় পাচ্ছিল না। এমন পরিবেশ সে খুব উপভোগ করছে, আর ভাবছে গ্রামের মানুষ এত ভয় পায় কেন। এসব ভাবতে ভাবতে তপু একটা সময় জলার কাছে পৌঁছে যায়। জলার আশেপাশে ছোট বড় অনেক গাছ দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে খুব একটা মানুষের যাতায়াত নেই। গা শিউরে ওঠার মতো একটা নিস্তব্ধ পরিবেশ। তপু জলার আশেপাশে খুব ভালো করে তাকিয়ে দেখল, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমাকে কে জলার আশেপাশে আসতে বলল? তাহলে কি সবই আমার মনের ভুল ছিল, নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে? না না, এতটা দুর্বল হৃদয়ের ছেলে আমি নই। আরো কিছু সময় অপেক্ষা করে দেখি কিছু আসে কিনা। তপু জলার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো, আর আশেপাশের পরিবেশটা দেখতে লাগলো। হঠাৎই কেউ গম্ভীর গলায় গম্ভীর সুরে তপুকে ডাকলো, তপু তুমি এসেছ। তপু চমকে পিছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। তপু আশেপাশে ভালো করে তাকালো, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেল না। তপু কিছুটা অবাক হয়ে যায়। কে কে আমায় ডাকছো? আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। সামনে এসো। আমি তোমার সামনে আসলে তুমি আমাকে দেখে ভয় পেয়ে যাবে তবু। আমি যতই ভয় পাই না কেন, আমি তোমাকে দেখতে চাই। এভাবে না দেখে কারোর সাথে কথা বলা যায়? তুমি আমার সামনে এসো। তপু অবাক হয়ে ছেলেটিকে দেখতে লাগলো। ছেলেটার মুখের অর্ধেক অংশ পুরা ছিল, আর কিছুটা রোগা পাতলা মনে হচ্ছিল। চোখে মুখে ক্লান্তির ছাপ, চুলগুলো এলোমেলো কোকড়ানো, পোশাক আশাকেও কোনো সৌন্দর্য নেই। তপু কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে চেনো? তুমি আমাকে ডাকলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমায় দেখে ভয় পাচ্ছ না? তোমাকে দেখে ভয় পাবো আর কি আছে? তুমি কি বুঝতে পারছো না আমি কে? তোমার সাথে এখন কি করতে পারি? হ্যাঁ, তা বুঝতে পেরেছি। তুমি কোনো মানুষ নও, আমার প্রাণ নাশ করতে পারো। আশ্চর্য, এই প্রথম কেউ আমাকে দেখে ভয় পেল না। এখন তুমি আমাকে বলো তো, তুমি কেন সবাইকে এভাবে ডেকে আনো, আর কেনই বা হত্যা করো? হতে পারে জন্ম থেকে আমি এমন কুৎসিত হয়ে জন্মেছি, তাই আমার বাবা মা আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আশ্রমের লোকেরা আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিল। তারপর থেকে আমি আশ্রমে বড় হয়েছি, কিন্তু ছোট থেকেই লোকেরা আমাকে দেখলে ভয় পেত আমার কুৎসিত চেহারার জন্য। আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমার কাছ থেকে দূরে সরে থাকতো। সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাতো।
সমবয়সী ছেলেরা আমাকে দেখলে ভয়ে চিৎকার করে উঠত। ক্লাসে সহপাঠীদের কাছ থেকে অবহেলা, অপমান, অবজ্ঞা সহ্য করতে করতে একটা সময় অধৈর্য হয়ে যাই আমি। রাগে দুঃখে এই জলাই ডুবে আমি আত্মহত্যা করি। আমি আত্মহত্যা করেছি ঠিকই, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। আমার অশান্ত আত্মা অশুভ হয়ে এই জলার আশেপাশে ঘুরে বেড়ায় এবং কোনো সুদর্শন পুরুষ আমার আত্মা সহ্য করতে পারে না। তাই এই গ্রামের সুদর্শন ছেলেদের জলার কাছে ডেকে এনে তাদের আমি হত্যা করি। কিন্তু এই প্রথম তুমি আমাকে দেখে ভয় পাওনি। আজ আমার অশান্ত আত্মা শান্ত হয়েছে। আমার আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পেয়েছে। প্রেতাত্মাতে হাওয়ায় মিলিয়ে যায়। তপু অবাক হয়ে তাকিয়ে থাকে। চোখের সামনে যা কিছু ঘটে গেল সবকিছুই কি সত্যি ছিল নাকি ছিল কল্পনা? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে ওঠে, চারপাশ আলোকিত হয়ে যায়। তপু আস্তে আস্তে ওর বাড়ির দিকে চলে যায়। কত সুন্দরী বাগান কৃষি ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে।